সম্প্রতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের যে মনোনয়ন সেটা বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই প্রক্রিয়া শেষে দেখা গেছে যে এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য লড়াই করবেন এরকম ২৫৮২ জন মানুষ বা প্রার্থী তারা হচ্ছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার ভিতরে ১৭৫৯ জন ব্যক্তি বৈধতা পায় এবং ৭২৩ জনের নমিনেশন বাতিল করা হয় বা মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল করার পিছনে যে কারণগুলো রয়েছিল তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব এবং সেই সাথে ঋণখেলাপি। বাংলাদেশের সংবিধানের ৬৬তম অনুচ্ছেদ অনুযায়ী বা অনুযায়ী স্পষ্টভাবে বলা আছে যে কোনো অবস্থাতেই মানে দুই দেশের নাগরিক বা দুই দেশের নাগরিকত্ব নিয়েছেন দ্বৈত নাগরিক কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়ে বা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবেন না প্রার্থী হিসাবে এবং তিনি সংসদেও যেতে পারবেন না। আরেকটি বড় কারণ সেটা হচ্ছে যে ঋণ খেলাপি এবং এই ঋণ খেলাপির বিষয়টি আসছে কিভাবে সেটা হচ্ছে সিআইবির রিপোর্ট অনুযায়ী। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সিআইবি নামে একটি বিভাগ আছে, তারা মূলত বাংলাদেশের সকল নাগরিকের ঋণের বিষয়টি তদারকি করে বা তারা এখান থেকে রিপোর্ট তারা প্রকাশ করে আর কি। এবং আরেকটি বিষয় যে এই যে যাচাই বাছাই করার পরে ৫২ জনের প্রার্থিতা আবার ফেরত পেয়েছেন, তারা চ্যালেঞ্জ করেছিলেন, শুনানি করেছেন এবং শুনানির পরে দেখা গেছে যে ৫২ জনের প্রার্থিতা আবার তারা বৈধতা ফেরত পেয়েছেন। আমরা যদি একটু দলগতভাবে চিন্তা করি, স্বতন্ত্রর প্রায় ৪০০-র উপরে মানুষ, ৪০০ বা ৫০০ মতন মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তাদের ভিতরে তরুণ অনেকেই ছিলেন, একদম নতুন। আর এরপরে ৫৬ জন যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা মানে ৫৬ জন এসছেন বিএনপি থেকে। তারপরে জামাত ইসলামেরও ১২ জন আছেন আর কি। এর ভিতরে জাতীয় পার্টিরও আছে বেশ বড় একটা সংখ্যা। তো আমি দল হিসাব করে বা স্বতন্ত্র কথা বলতে চাই না, তবে যে বিষয় দুটো আমি আসলে একটু বলতে চাই সেটা হচ্ছে একটা দল জেনে শুনে একজন ঋণ খেলাপিকে কিংবা দ্বৈত নাগরিককে কি করে দল থেকে মনোনয়ন দেয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে একটা বড় রাজনৈতিক দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, তারা জেনে শুনে তাদের এই ক্যান্ডিডেটকে তারা কেন মনোনয়ন দিল? ঋণ খেলাপি আসলে কারা? আমরা আসলামের কথা বলতে পারি, চট্টগ্রাম ৪ আসনের। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার উপরে। আর তার ঋণের পরিমাণ আছে ১৭০০ কোটি টাকা এবং ইসি থেকে বলা হয়েছে যে টাকাটা পরিশোধ করেন। তো টাকাটা পরিশোধ করেন এই কথা বলে তারপর মনোনয়ন বৈধতাও দেওয়া হলো আর কি। তো যাক, ইসিকে নিয়ে আসলে এই ইসির আন্ডারে আদৌ সংসদ নির্বাচন হবে কিনা সন্দেহই আছে আর কি। এছাড়াও আপনি দেখেন যে অনেক প্রার্থী, এর ভিতরে অনেক প্রার্থী যাদের ঋণ খেলাপি থাকার পরেও তারা বৈধতা পেয়েছেন, অনেকে দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও বৈধতা পেয়েছেন। কিন্তু পেয়েছেন এটা ইসির দোষ, ইসি তার মতন করে তারা করেছেন, তারা বৈধতা দিয়েছেন। কিন্তু আমার কথা হলো যে রাজনৈতিক দলগুলো, বিএনপির মতন দল যেখান থেকে ৫৬ জন প্রার্থী যাদের ঋণ খেলাপি আছেন এবং সেই সাথে তাদের দ্বৈত নাগরিকতা আছে আর কি, এই জন্য তাদেরকে তাদের বৈধতা বাতিল করা হয়েছে। তাইলে দল হিসাবে কেন একজন ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হলো? আমার প্রশ্ন হচ্ছে এইখানে। দল কি জানতো না? বা চট্টগ্রাম ৪ আসনে একজন পরীক্ষিত ঋণ খেলাপিকে কেন আসলে দল থেকে নমিনেশন দেওয়া হলো? ৪ আসনে কি আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না যাকে তারা নমিনেশন দিতে পারতো দল থেকে? তার মানে বিএনপি স্বয়ং নিজেই কি চায়, জামাত স্বয়ং নিজেই কি চায় যে সংসদে ঋণ খেলাপিরা আসুক, সংসদে দ্বৈত নাগরিক যারা আছেন তারা সংসদে আসুক? এখন তো মনে হচ্ছে ব্যাপারটা এইরকমই। আসলে ঋণ খেলাপি কারা? আপনি ১৭০০ কোটি টাকা, আসলামের কথা যদি আমরা চিন্তা করি, ১৭০০ কোটি টাকা তিনি ঋণ খেলাপি। এক্ষেত্রে অনেকে বলছেন যে গত ১৭ বছর তারা মামলার ভিতরে ছিলেন, হামলার ভিতরে ছিলেন, পালিয়েছিলেন, ব্যবসা করতে পারেননি। আ তারা তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয়নি। অনেকেই জেলখানায় ছিলেন। তাই এগুলো শিডিউল করতে পারেননি ঋণগুলো। তো সবকিছু মিলিয়ে করতে পারেননি, আপনি ঋণ খেলাপি, আপনি আসার দরকার নাই। আপনি ৫ বছর আবার ব্যবসা করেন। এখন তো বিএনপির সরকার আসবে সামনে। তাহলে আগামী ৫ বছর আপনি ব্যবসা করেন। কারণ এই ঋণ খেলাপিরা যারা সংসদে যাবে, এই আসলাম যদি সংসদে যায়, সে নব উদ্যমে আবার ঋণ খেলাপি হবে।
তখন তো তাকে তো ধরার কেউ থাকবে না, দিন শেষে তাকে তো বলার কেউ থাকবে না। এবার সে ১৭০০ কোটি টাকার ঋণ খেলাপি, আগামীতে সে যদি সংসদে যায়, আগামী ৫ বছরে সে ৮-১০টা ব্যাংক খেয়ে ফেলবে। যে ১৭০০ কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার পরেও যে ব্যক্তি সংসদে একজন জনপ্রতিনিধি হয়ে সংসদে যেতে পারে, তাহলে আমরা জেনে শুনে এমন একজন ব্যক্তিকে ভোট দিচ্ছি। ঋণ খেলাপি মানে কি? সহজ বাংলায় হলো অন্যের টাকা চুরি করা। আপনাকে ব্যাংক ঋণ দিয়েছে, আপনি এই টাকা শোধ করেননি, টাকাগুলো তো ব্যাংকের নিজের না, এই টাকাগুলো কিন্তু সাধারণ মানুষের আমানত। আপনার মতন আমার মতন কত মানুষ ১ লাখ ২ লাখ ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা করে না? তো এই টাকাই তো আসলে ঋণ, যে যিনি ঋণ করেন তাদেরকে দেওয়া হয়। তো আলটিমেটলি তারা তো ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে সাধারণ মানুষের টাকা তারা চুরি করেছে। আপনি দল, এত বড় একটা দল, সেই দল থেকে আপনি এরকম চোরদেরকে মনোনয়ন দিলেন এবং তারা সামনে স্বপ্ন দেখছে তারা নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাবেন, এবং সংসদে গিয়ে আওয়ামী লীগের সময় যেভাবে ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছেন, এই যে ঋণ খেলাপি যারা আছেন, এই যে রাঘব বোয়ালগুলো, যে চোরগুলো আছেন, এদেরকে যে আপনারা সংসদে নিয়ে আসছেন, আগামী বছর মানে আগামী বিএনপির আমলে কি আসলে বাংলাদেশে কোনো ব্যাংক কি আর এক্সিস্টিং থাকবে কিনা সন্দেহ প্রকাশ করছি আসলে। যদি ১৭০০ কোটি টাকা চুরি করা মানুষ যদি বিএনপির মতন দল থেকে মনোনয়ন পায় যদি সংসদে যায়, তাহলে তো মানে চট্টগ্রামে এমনি ওই যে আমাদের ভূমিমন্ত্রী, প্রাক্তন ভূমিমন্ত্রীর কথা আপনাদের মনে আছে আর কি, পৃথিবীর সব থেকে বেশি বাড়ির মালিক হচ্ছেন তিনি, এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠা উচিত। এখন দ্বৈত নাগরিকতার কথা বলতে গেলে কিন্তু স্বয়ং তারেক জিয়ারও দ্বৈত নাগরিকতার বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো খোলাসা করে কোনো স্পষ্ট কারো কোনো বক্তব্য কিন্তু নেই। হলফনামাতে তার জায়গাতে লেখা কিছুই লেখা নাই, হ্যাঁ না কিছুই লেখা, তিনি কোনো ওখানে অ্যান্সারই দেননি। যদি অ্যান্সার না দেন, তার মানে ইসি কি আসলে কারো কারো জন্য আইন কি শিথিল, কারো কারো জন্য কি আইন খুব কঠোর? যদি কারো কারো জন্য আইন খুব শিথিল হয়, কারো কারো জন্য যদি আইন খুব কঠোর হয়, তাহলে তো দেশে আসলে সুশাসন কখনো প্রতিষ্ঠিত হবে না, আইনের বিচার তো কখনো প্রতিষ্ঠিত হবে না। আসলে আইন তো সবার জন্য সমান হচ্ছে না। আপনি দেখেন এই যে গত ৬-৭ মাস আগেও আহ, যেভাবে মিডিয়া অন্যদেরকে প্রশ্ন করত, লাইক ধরেন যে আমি আমি উদাহরণ বলতে পারি, আহ, এই যে এনসিপির কিছু নেতাদেরকে যখন পুলিশ প্রোটেকশনের কথা বলা হচ্ছিল বা গানমান দেওয়া হচ্ছিল, এত টাকা সরকার কেন তাদের পিছনে ইনভেস্ট করবে, তখন কিন্তু কত ধরনের কত টকশোতে কত কথা, টকশো উপস্থাপিকাদের কত প্রশ্ন। কিন্তু যখন তারেক জিয়া বাংলাদেশে আসলো, তারেক জিয়ার পিছনে ১০,০০০ যদি সেনাবাহিনী থাকে, তাহলে সরকারের এত টাকা ইনভেস্ট, তার পিছনে এত নিরাপত্তা, তখন কেন কেউ কোনো প্রশ্ন করছে না? তাই না? তখন কিন্তু কেউ কোনো প্রশ্ন, এটা নিয়ে কিন্তু তকসাতে কিন্তু কোনো আলোচনাও হচ্ছে না আসলে। হ্যাঁ? কারো কোনো কথা বলার সাহসও নাই। তারেক জিয়া তিনি আহ, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কি না সেটার যেমন কোনো সঠিক জবাব পাওয়া যাচ্ছে না, আবার তার হলফনামাতেও এ বিষয়ে কোনো তথ্য নেই, ফাঁকা আছে। এবং যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা এবার মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন, তাদের বিষয় যেটা হওয়ার কথা ছিল, আইন যেটা বলে যে আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনাকে ওই দেশের নাগরিকত্ব স্যারেন্ডার করতে হবে। সেইটা যে আপনি স্যারেন্ডার করছেন তার আইনগত যে কাগজ আছে সেটা আপনাকে দেখাতে হবে। এবং অনেকেই যেটা করেন, তারা ওই দেশে নাগরিকত্ব ছাড়ার জন্য আবেদন দেন, নাগরিকত্ব ছাড়ার জন্য আবেদন দেন এবং তার রিসিট কপি নিয়েছে, কিন্তু আবেদনপত্র আজকে আমি ছাড়ার জন্য আবেদন দিলে কালকেই সরকার যে আমার নাগরিকত্ব উইথড্র করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপার হলো যে দেখেন সবকিছু মিলে ১ মাস, তো এই ১ মাসের ভিতরে তার নাগরিকত্ব তখন থেকে উইথড্র হচ্ছে না। আপনি যদি কোনো কারণে ফেল করেন, তাহলে আপনি আবার গিয়ে সেটা ওইটা আপনার ওই আবেদন উইথড্র করে নিতে পারবেন না। ওই আবেদন উইথড্র করে আপনি আবার চলে যাবেন। তার মানে আপনারা বিদেশে বসে থাকেন, আপনারা বিদেশে বসে আয়েশি জীবনযাপন করেন, আপনারা মানুষের হাজার হাজার কোটি টাকার আত্মসাৎ করেন। যখন এই নির্বাচনের মৌসুম আসে, তখন আপনারা অতিথি পাখির মতন এসে ধরেন একটা লাখ ট্রাই করেন, দেখি যদি নির্বাচনে যদি জয়লাভ করতে পারি, তাহলে তো সংসদে গেলাম, নাহলে আবার সেই দেশে গিয়ে আবার আমরা আমাদের নাগরিকত্ব নিয়ে সেই দেশে থাকবো। তা আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের দল, বড় বড় দলগুলো যদি এই ধরনের হিপোক্রেট রাজনীতিবিদদেরকে যদি সংসদে পাঠায়, তারা যদি বিএনপির মতন দল, জামাতের মতন দল ঋণ খেলাপিদেরকে যদি আপনারা মনোনয়ন দেন, তাদেরকে যদি সংসদে আনার ব্যবস্থা করেন, তার মানে কি বলবো, আমরা বলতে পারি না যে বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিকদের সাথে আপনারা প্রতারণা করছেন? আপনি জেনে শুনে একজন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন, ঋণ খেলাপি মানেই জনগণের টাকা চুরি করেছে।
একজন চোরকে আপনি একদম বৈধ চোর, লিগ্যাল চোরকে আপনারা মনোনয়ন দিচ্ছেন দল থেকে, দিয়ে তাকে নির্বাচনে জয়ী করে আপনারা সংসদে নিয়ে যাচ্ছেন আইন প্রণেতা হিসেবে। একজন চোরকে আপনারা আইন প্রণেতা করছেন। তার মানে এটা কি সাধারণ মানুষদের সাথে আপনারা দলীয়ভাবে প্রতারণা করছেন? তারেক জিয়া বাংলাদেশে এসে, বিএনপি তো এখন তারেক জিয়াকে সবাই ধরেই নিয়েছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। নতুন কিছু আমরা দেখতে চাই। ঠিক আছে, আমরা নতুনত্ব আমরা চাই, সাধারণ নাগরিক হিসেবে আমরাও চাই দেশের রাজনীতিতে পরিবর্তন আসুক, রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষগুলো আসুক। দেশে তো নেতার অভাব নাই। ওই কুমিল্লার দেবিদ্বারের ঋণ খেলাপির মতন মানুষকে তো আনতে হবে, এর তো কোনো মানে নাই। দেবিদ্বারে কি আর বিএনপির অন্য কোনো নেতা ছিল না? ওই মিন্টুকেই আনতে হবে, আসলামকেই আনতে হবে চিটাগং ৪ থেকে, অন্য কি কোনো নেতা ছিল না? তো আপনারা জেনে শুনে বুঝে এই চোরগুলোকে আনছেন, অন্য দেশের নাগরিকদেরকে নিয়ে আসছেন, তারা আমাদেরকে শাসন করবে, তাই না? তারা আমাদের জন্য আইন প্রণয়ন করবে। তো রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাত দুইজনের কাছে আসলে এগুলো আমাদের কাছে, আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসাবে আপনারা দলীয়ভাবে আমাদের বাংলাদেশের নাগরিকদের সাথে প্রতারণা করছেন। এটা রীতিমতন প্রতারণা। কেন ঋণ খেলাপি ব্যক্তিকে আপনারা নির্বাচনে মনোনয়ন দিবেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যেখানে সংবিধানে বলা আছে দ্বৈত নাগরিককে আপনারা সে সংসদে যেতেই পারবে না, আপনারা তাকে কেন দিচ্ছেন? বাংলাদেশে কি নেতার অভাব? বাংলাদেশে কি ত্যাগী নেতার অভাব আছে? নাই তো। তাহলে দিন শেষে আপনারা ইচ্ছা করেই বাংলাদেশের নাগরিকদের সাথে প্রতারণা করছেন এসব চোরদেরকে নমিনেশন দিয়ে সংসদে নেয়। তো আসলে পরিবর্তন, এই যে ২৪শে জুলাইয়ের যে আন্দোলন, ১৪০০ মানুষের জীবন, রক্ত, ২৫,০০০ মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের পরিবর্তনের লক্ষণ কি এই চোরদেরকে সংসদে আনা, বিদেশি নাগরিকদেরকে সংসদে নিয়ে আসা? পরিবর্তন মানে কি বড় বড় দলগুলো সাধারণ নাগরিকদের সাথে কি প্রতারণা করবে? এগুলো খুবই দুঃখজনক এই সময় এসে। তবে তারপরেও আমরা আসলে এটা কখনোই আশা করিনি যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু দিন শেষে বিএনপি সেই ট্রেডিশনাল ওয়েতেই তারা নির্বাচনের পথে হাঁটছে। এখন দেখার বিষয় যে ইসি বৈধতা, মনোনয়নপত্র বৈধতার ক্ষেত্রে যেভাবে এক চোখে তেল বিক্রি করেছে আর এক চোখে নুন বিক্রি করেছে, এখন দেখার বিষয় তারা আসলে নির্বাচনটা সঠিকভাবে করতে পারে কিনা, সুশৃঙ্খলভাবে করতে পারে কিনা, এটা এখন দেখার বিষয়। দেখুন এই পাতাগুলো কতটা সতেজ এবং কতটা ঝাঁকড়ালো, এবং এই পাতা যেই গাছটির, যেই আম গাছটির, সেটির নাম হচ্ছে থাইল্যান্ডের চাকাপাত, কিংবা যেই আমটি, যেই জাতের আমটি আমরা বাংলাদেশে জানি কিং অফ চাকাপাত। এই আমের, এক একটি আমের ওজন হয় ৭০০ থেকে ১ কেজি, ৭০০ গ্রাম থেকে ১ কেজি, এবং খেতে খুবই সুস্বাদু। থাইল্যান্ডের চাকাপাত আমই মূলত হচ্ছে কিং অফ চাকাপাত। থাইল্যান্ডের প্রচুর জনপ্রিয়তা আছে এবং বাংলাদেশেও বর্তমানে এই জাতের আমগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আপনার ছাদ বাগান কিংবা আপনি আপনার পতিত যে জমি আছে সেখানে কিন্তু কমার্শিয়াল বাগান গড়ে তুলতে পারেন এই কিং অফ চাকাপাত জাতের আম দিয়ে আর কি, আম গাছ দিয়ে। কারণ এটার কমার্শিয়ালি ভায়াবিলিটি অনেক বেশি, এবং এই চারা গাছ থেকে যে আম উৎপাদন হবে, যে কিং অফ চাকাপাত যে আম, সে আমের কিন্তু দামও মার্কেটে অনেক বেশি আর কি, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনি আপনার ছাদ বাগানের জন্য তো এরকম চারা গাছ রাখতেই পারেন, এছাড়া আপনার কমার্শিয়াল বাগানের জন্য করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনি এই চারা গাছ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন কিংবা অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই গাছ চলে যাবে আপনার কাছে।